বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফিকশন হান্ট। নমস্কার বন্ধু, আমি আর্য আছি আপনার সাথে এবং আপনি শুনছেন ফিকশন হান্ট। ফিকশন হান্টে আজ আপনি শুনবেন লেখক শিবাঙ্গনের কাহিনী আলোয় ফেরা। আমাদের আজকের গল্প পাঠে রয়েছে সৌরভ এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প শিবাঙ্গনের কলমে আলোয় ফেরা। সেনগুপ্ত স্যারকে ওর মনের পুরো সমস্যাটাই খুলে বলে অনিন্দিতা। না, সেনগুপ্ত স্যার শুধুমাত্র একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট সেই জন্য নয়, তিনি তো অনিন্দিতার সিনিয়রও। চন্দননগর কৃষ্ণমোহন বিদ্যাপীঠ থেকেই পড়াশোনা করেছিলেন ডক্টর সেনগুপ্ত। বছর 10 আগে একবার সমাবর্তন অনুষ্ঠানে ডক্টর সেনগুপ্ত এসেছিলেন। তখন তিনি আমেরিকায় প্র্যাকটিস করছেন। একজন বিখ্যাত নিউরোসাইকিয়াট্রিস্ট হিসাবে ওনার তখন জগৎ জোড়া নাম। সেই বছর ক্লাস 10-এর ছাত্রী ছিল অনিন্দিতা। ডক্টর সেনগুপ্ত যখন ডায়াসে উঠে বক্তৃতা দিচ্ছিলেন তখন বাকি সকলের মতোই অনিন্দিতাও মুগ্ধ হয়ে ওনার কথাগুলো শুনছিল। সত্যি বলতে কি, এর আগে আমেরিকা, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক দেশগুলোর নাম শুনেছে মাত্র ভূগোলে কিংবা জেনারেল নলেজের বইয়ে। আর এই মানুষটা বলছেন ওই সব জায়গাগুলোতে নাকি উনি নিত্য ঘোরাফেরা করেন। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিল না অনিন্দিতা। কেমন যেন একটা ঘোরের মতো সবকিছু মনে হচ্ছিল। মাঝে এই এতগুলো বছর কেটে গেলেও ডক্টর সেনগুপ্তর প্রতি অনিন্দিতার চোখে মুখে সেই একই বিস্ময় মেশানো ভালো লাগার ছাপ বর্তমান। যেন ঈশ্বর দর্শনের পবিত্র অনুভূতির সাক্ষী হয়েছে সে। চোখ বড় করে অনিন্দিতা তাকিয়ে থাকে ডক্টর সেনগুপ্তের দিকে। তবে সেদিনে স্কুলের অনুষ্ঠানে স্যারকে দেখা আর আজকে ওনার চেম্বারে এসে ওনার কাছে চিকিৎসা করানোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। শুধু যে ব্যাপারটা একদম আগের মতোই রয়ে গেছে সেটা হলো ডক্টর সেনগুপ্তের প্রতি অনিন্দিতার সেই সেদিনের ভক্তি, শ্রদ্ধা আর বিস্ময়। আজও যেন নিজের চোখের সামনে মনে মনে গড়ে তোলা ভগবানের রূপ দেখতে পাচ্ছে অনিন্দিতা। আপনি একটু স্থির হয়ে চোখ বন্ধ করে বসুন। এভাবে চোখ খুলে রাখলে ওষুধে কোনো কাজ হবে না। হ্যাঁ 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 এই তো স্যার, এই যে। ডক্টর সেনগুপ্তের গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে হঠাৎ সেই চিন্তায় ছেদ পড়ে অনিন্দিতার। ডক্টর সেনগুপ্তর থেকে বকুনি খেয়ে অনিন্দিতা এবার সত্যিই চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ধীরে ধীরে কখন যে ও ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। তবে হঠাৎ করে একটা পরিচিত কণ্ঠের ডাক শুনে ও জেগে ওঠে। মনে হয় যেন সেই ডাকটা অনেক দূর থেকে ভেসে আসছে। অনিন্দিতা, অনিন্দিতা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? অনিন্দিতা বুঝতে পারে ওর সারা শরীরটা ঘুমিয়ে থাকলেও তারই মধ্যে ধীরে ধীরে জেগে উঠেছে ও। একটা অন্ধকার ছোট্ট ঘরে ও যেন আটকে রয়েছে। ঘরটা এতটাই ছোট যে হাত পা ছড়ানোর জায়গা পর্যন্ত নেই। কিরকম একটা দমবদ্ধ করা আড়ষ্টতা জড়িয়ে রয়েছে অনিন্দিতাকে। ও কিছুতেই বুঝতে পারছে না ও কোথায় আটকে আছে। অনিন্দিতা, অনিন্দিতা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এবার সেই ডাকে সাড়া দেয় অনিন্দিতা। ডক্টর সেনগুপ্ত দেখতে পান ওর চোখের আইবলগুলো ধীরে ধীরে কাঁপছে। এদিক ওদিক কাউকে যেন খুঁজতে থাকে অনিন্দিতা। ও যে চেয়ারটায় বসেছে তার হাতলে রাখা ওর সুন্দর হাতের আঙুলগুলো যেন একটু নড়ে ওঠে। ডক্টর সেনগুপ্ত জানেন এবার ও ওনার ডাকে সাড়া দেবে। অনিন্দিতা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ডক্টর সেনগুপ্তের ডাক শুনে আবারও যেন একটু নড়ে ওঠে অনিন্দিতা। ও শুনতে পাচ্ছে ওকে বহু দূর কোনো এক দেশ থেকে কেউ একজন ডাকছে ওর নাম ধরে। আবছা একটা আলোর রেখা ফুটে উঠছে ওর চোখের সামনে।
কিন্তু কে এই ডক্টর সেনগুপ্ত, যিনি ওকে ডাকছেন বহুদূর থেকে? আর সর্বোপরি কেনই বা ডাকছেন? হ্যাঁ স্যার, আমি আমি আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না আমি। তুমি আমায় দেখতে না পেলেও চলবে, কিন্তু তুমি আমায় এটা বলো তো, এই মুহূর্তে তুমি এখন ঠিক কি দেখতে পাচ্ছ? আমি আমি দেখতে পাচ্ছি, খুব একটা স্পষ্ট নয়, অস্পষ্ট, কেমন একটা আবছা আবছা। একটু ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তুমি এখন ঠিক কোথায় আছো? আমি আমি এখন আমার চারপাশে অনেক অনেক পাহাড় পাহাড়। পাহাড়? কি পাহাড়? ছোট ছোট টিলার মতো পাহাড়, নাকি অনেক উঁচু উঁচু সাদা ধপধপে বরফে ঢাকা পাহাড়? না না, বরফ না, এই পাহাড়গুলো কেমন সবুজ, অনেক গাছপালা রয়েছে। আমি আমি আবছা আবছা বেশ বুঝতে পারছি, ঘন সবুজ গাছপালায় ঢাকা ওই পাহাড়গুলো। আর উচ্চতাও খুব বেশি নয়, মাঝারি মাঝারি মাপে। তুমি এরকম ধরনের সবুজ পাহাড়ে কখনো গেছো? হ্যাঁ 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 হ্যাঁ, গেছি তো। এরকম পাহাড় আমি আমি চিনি, আমি আমি অনেকবার গেছি, অনেকবার। আর তুমি তোমার দেখা সেই পাহাড়গুলোর কথাই গল্পে লেখো, তাই তো? গল্প? কি কি গল্প? কোন কোন গল্পের কথা বলছেন আপনি? আচ্ছা, সে নিয়ে আমরা পরে কথা বলবো। এবার বলো তো, তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়, খালি পাহাড়। আচ্ছা, পাহাড় ছাড়া আর কিছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। ওই তো একটা রাস্তা আমার ডান দিকে একদম সোজাসুজি চলে গেছে, তারপর তারপর একটা বাঁক নিয়ে নেমে গেছে একদম নিচে। ওই ওই নিচের দিকে নেমে একটা পাইন গাছের জঙ্গল আছে ওখানে। তাই? তুমি পাইন গাছ দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি আমি। এখানে এখানে অনেক গাছ আছে, অনেক অনেক পাইন, দেবদারু, তারপর কি জানি, হ্যাঁ, রোডোডেনড্রন, অনেক অনেক গাছ, অনেক। বাহ, তাই বুঝি? পাহাড়ে এত রকমের গাছ হয় বুঝি? আচ্ছা, তুমি আর কিছু দেখতে পাচ্ছ না? কোনো মানুষ, কোনো পশু পাখি, কোনো জীবজন্তু? কই, না তো, না, কোনো কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই এখানে। সব সব ফাঁকা, সব ফাঁকা, একেবারে ফাঁকা। যা, কোনো মানুষ নেই? এ আবার কি কথা? এত এত পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, গাছপালা রয়েছে, অথচ কোনো মানুষ নেই? না 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 না, কেউ নেই, কোনো মানুষ নেই। আমি আমি কাউকে দেখতে পাচ্ছি না, কেউ নেই, কেউ নেই। যা, এ তো ভারী জ্বালা। এভাবে কি করে চলবে? ঠিক আছে, তুমি বরং এক কাজ করো, তুমি আর একবার খুঁজে দেখো কাউকে দেখতে পাও কিনা। ডক্টর সেনগুপ্ত অনিন্দিতার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারেন ও ওর চারপাশটা খুঁজে দেখার চেষ্টা করছে। খুব দ্রুত চোখের আইবলগুলো ঘুরছে চারপাশে, তাই সেই মুহূর্তে উনি আর কিছুই বললেন না। ওকে সময় দেন ওর মতো করে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। আর এভাবে প্রায় মিনিট 5 এক দৃষ্টি ওর চোখের দিকে তাকিয়ে থাকার পর ডক্টর সেনগুপ্ত বুঝতে পারেন অনিন্দিতা আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। চোখের আইবলগুলোর গতি ধীরে ধীরে কমে আসছে। উনি জানেন এই মুহূর্তে
অনিন্দিতার ঘুম খুব দরকারি। অন্তত 1 ঘন্টার একটা নির্ভেজাল ঘুম দরকার। তারপর ও ফিরে আসবে ওর বাস্তব জগতে। কিন্তু এই দুটো জগতের মধ্যে এই সেতু বন্ধনটা ভীষণ দরকার। অনিন্দিতা সম্পূর্ণভাবে ঘুমিয়ে পড়লে ডক্টর সেনগুপ্ত ফিরে আসেন পাশের ঘরে, ওনার চেম্বারে। সেখানে প্রলয় অপেক্ষা করে আছে। প্রলয় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির খুব উচ্চ পদস্থ ম্যানেজার হলেও এখানে ওর পরিচয় ও অনিন্দিতার স্বামী। আর অনিন্দিতার মধ্যে বিগত কয়েকদিন ধরে যে অস্বাভাবিকতা দেখা দিচ্ছে, তার জন্য ও নিজেই ডক্টর সেনগুপ্তর সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজ ওকে নিয়ে এসেছে ওনার চেম্বারে। কীরকম বুঝলেন স্যার? দেখো প্রলয়, তোমাকে আমি সেই ছোটবেলা থেকে চিনি, আর অনিন্দিতাকেও। তাই আমি আর 5টা সাধারণ ক্লায়েন্টকে যেভাবে প্রফেশনালি কথা বলি, তোমাদের ক্ষেত্রে আমি সেটা করব না। তাই আমি অনিন্দিতাকে কাউন্সেলিং করে কি বুঝলাম সেটা বলার আগে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি ওর ভেতরে কীরকম অস্বাভাবিকতা দেখেছো সেটা আমাকে বলো। আমি তোমার চোখ দিয়ে ব্যাপারটা দেখতে চাই, তারপর আমি বলছি। না স্যার, অস্বাভাবিকতা বলতে যা বোঝায় তা অনিন্দিতার মধ্যে কিছুই নেই। ওর নিজের কলেজের ক্লাস, পড়াশোনা, লেখালেখি আর আমাদের ছোট্ট সংসার, এই সব কিছুকে নিয়ে বেশ গুছিয়েই ও সামলাচ্ছে। মাঝে মাঝে তো আমার মনে হয় এতগুলো দিক ও একসঙ্গে সামলায় কি করে। কলেজের ক্লাস সেটা না হয় বুঝলাম পেশা, কিন্তু ঘর সংসার সামলেও যে গল্পগুলো লেখে সেগুলো সত্যি অসাধারণ। বিগত কয়েক বছরে উঠতি লেখিকা হিসেবে ওর বেশ নামডাকও হয়েছে। এখন মাঝে মাঝে বেশ কিছু পত্রিকা আর এছাড়াও কিছু সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লিখছে। বাৎসরিক বেশ কিছু ম্যাগাজিনে ওর লেখার বেশ কদর। আর বলতে পারেন এই লেখালেখি করতে গিয়েই যত বিপদ। গত বছর একটা পূজাবার্ষিকীতেও কি একটা লিখেছিল প্রহেলিকা নামে। সত্যি বলতে কি আমার ব্যস্ততার মাঝে ওর সব লেখা আমার পড়া হয়ে ওঠে না, তবে সেই গল্পটা আমি পড়েছিলাম। অনিন্দিতার লেখা গল্পের কথা আমি নিশ্চয়ই শুনবো, কিন্তু তুমি আমাকে বলো এই সব কিছুর মধ্যে অস্বাভাবিকতা তুমি কোথায় দেখতে পেলে? হ্যাঁ, সেটাই তো বলছি স্যার। ওই প্রহেলিকা গল্পে একটা কাল্পনিক চরিত্র ছিল যে শুধুমাত্র ফোনের মাধ্যমে মানুষ খুন করার বরাত নিত। অনিন্দিতা লিখেছিল একটা দুর্ধর্ষ সিরিয়াল কিলার কোনো একটা অন্ধকার ছোট্ট ঘরে বসে থাকতো। মানুষ তাকে চিনত শুধুমাত্র একটা ফোন নাম্বার দিয়ে। প্রতিদিন রাত ঠিক 12:15-তে তার কাছে একটা ফোন আসতো, আর তাতে তার সেদিনের শিকারের বর্ণনা তাকে দিয়ে দেওয়া হতো। সেই রাতের মধ্যে সেই সিরিয়াল কিলার তার শিকারকে খুন করত। কিন্তু সেই লোকটা কে ছিল, বাস্তব জগতে তার পরিচয় কি, পুলিশ তার কিছুই খোঁজ করতে পারছিল না। অবশেষে একজন লেডি আইপিএস অফিসার এক দুর্ধর্ষ অভিযানের মাধ্যমে সিরিয়াল কিলারের সন্ধান পায় এবং তার কাছে অবধি পৌঁছতে পারে। আচ্ছা, তারপরে সেই সিরিয়াল কিলারের কি হয়? সত্যি কথা বলতে কি স্যার, আমার পুরোটা পড়া হয়নি। ওই অবধি পড়েছিলাম, তাই গল্পের শেষটা কি হয় আমার জানা নেই। ওই কি আর হবে, আর 5টা গোয়েন্দা গল্প যেমন হয়, ওই আইপিএস অফিসার নিশ্চিতভাবে সেই খুনি গ্রেপ্তার করে নেবে। হ্যাঁ, সেটা হতে পারে। আচ্ছা, অনিন্দিতা কি সব সময় এরকম থ্রিলার বা গোয়েন্দা গল্পই লেখে? না না স্যার, একেবারেই তা নয়। ও তো সাধারণত রোম্যান্টিক বা সামাজিক গল্পই লেখে। এই পূজাবার্ষিকী পত্রিকার সম্পাদক ওকে বিশেষ করে অনুরোধ করেছিলেন একটা থ্রিলার লিখে দেওয়ার জন্য, সেই জন্যই ওটা লিখেছিল। না হলে সাধারণত ও এরকম গল্প লেখে না, ও সাধারণত রোম্যান্টিকই লেখে। আচ্ছা, তারপর? স্যার জানেন তো, আমার এক বন্ধু আছে লালবাজার প্রাইম ব্রাঞ্চে। এমনিতে চাকরির সূত্রে খুব একটা যোগাযোগ না থাকলেও বেশ কিছুদিন আগেও আমাকে ফোন করে। সাধারণ কথাবার্তা হওয়ার পরও যেটা বলে সেটা শুনে আমার মাথা প্রায় খারাপ হয়ে যাওয়ার জোগাড়। অনিকেত বলে কলকাতা শহরে নাকি দুর্গাপুজোর সময় পরপর 3টে খুন হয়েছে। ও সেই খুনের তদন্তের দায়িত্বে আছে, আর সেটা করতে গিয়েও জানতে পেরেছে খুনগুলো হয়েছে ঠিক অনিন্দিতার প্রহেলিকা গল্পে যেভাবে খুনগুলো হওয়ার কথা বলেছিল সেই একই পদ্ধতিতে। এখন এটা সম্পূর্ণ কাকতালীয় হতে পারে, আবার এরকমটাও হতে পারে খুনি অনিন্দিতার লেখা সেই প্রহেলিকা গল্পটা পড়েই খুন করার আইডিয়াটা পেয়েছে। আর সেই মতোই অনিকেত অনিন্দিতাকে সামান্য কিছু জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, আর সেই সূত্রেই ও আমাকে ফোন করে।
কিন্তু এর পরের ঘটনাটা খুব সাংঘাতিক। কিরকম সাংঘাতিক? আমি সেদিন অফিসের কাজ মিটিয়ে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। অনিন্দিতা সাধারণত কলেজ থেকে বাড়ি ফিরে 6টা 6:30 নাগাদ, আর আমার ফিরতে প্রায় রাত 9টা বেজে যায়। তবে সেদিন আমি তাড়াতাড়ি ফিরে আসায় অনিন্দিতা খুব খুশি হলেও ওর ব্যবহারে আমি একটা অস্বাভাবিকতা প্রথম থেকেই দেখতে পাই। যেন আমার সাথে কথা বলার সময় ও কিছুতেই মনোসংযোগ করতে পারছে না। নিজের খেয়ালি কিছু একটা ভাবছে, কেমন যেন একটা অন্য মনস্ক। তারপরও আমাদের জন্য চা বানাতে গেলে আমি খেয়াল করে দেখি আমাদের ফোনের পাশে একটা ডায়েরি উপর করে রাখা। খুব স্বাভাবিকভাবেই সেটা খুলে আমার চোখ পড়ে ডায়েরিতে 2রা ডিসেম্বরের পাতাটা খোলা। অথচ আমার পরিষ্কার মনে আছে সেই দিনটা ছিল 18ই অক্টোবর। সেই পাতায় পরপর 4টে নাম লেখা, যার প্রথম 3টে পেন দিয়ে কেটে দেওয়া হয়েছে, আর চতুর্থ নামটা শ্রীমতী সরোজিনী বটব্যালের। আমার মাথায় তখন কেন জানি না একটা অদ্ভুত ধারণা হঠাৎ উদয় হয়। আমি তখনই ফোন করি আমার বন্ধু অনিকেতকে। কয়েকবার রিং হওয়ার পরেই ফোনটা ধরে অনিকেত। হ্যালো অনিকেত। হ্যাঁ প্রলয় বল, তুই কি ম্যাডামের সঙ্গে কথা বলবি? সে কথা পরে বলছি। আচ্ছা শোন না অনিকেত, আমি তোকে কয়েকটা নাম বলছি, তুই আমাকে বল তো তুই নামগুলো চিনিস কি না। কিসের নাম? কার নাম? আরে আমার হাতে বেশি সময় নেই, তাই যেটা বলছি সেটা ভালো করে মন দিয়ে শোন। আমি নামগুলো বলছি, তুই শুনে বল এই নামগুলো তুই চিনিস কি না। হ্যাঁ ঠিক আছে, বল শুনছি। আমি অনিন্দিতার ডায়েরি থেকে নামগুলো পরপর পড়তে লাগলাম। শ্রী সন্দীপন পুরকায়স্থ, নিবাস বসিরহাট, পশ্চিমপাড়া। শ্রী অলোকেশ সেন শর্মা, এনার বাড়ি বাসুদেবপুর, বাগনান। আর তৃতীয় হলেন আচ্ছা শ্রীমতী মৃণালিনী চাকলাদার, বাড়ি খুব সম্ভবত চন্দ্রপুর, পোষপুকুর রোড, কি তাই তো? অনিকেতের কথা শুনে আমি চমকে উঠলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, মৃণালিনী চাকলাদার। কিন্তু এরা কারা? এদের কারো নাম তো আমি জানি না। এরা হচ্ছেন সেই 3জন মানুষ যারা পরপর 3 দিন সিরিয়াল কিলারের হাতে খুন হয়েছে। কিন্তু তুই বল, এই নামগুলো তুই কোথায় পেলি? অনিন্দিতার একটা ডায়েরি থেকে। এখানে পরপর 3টে নাম লেখা রয়েছে। তোর ওয়াইফের ডায়েরিতে শুধুমাত্র ওই 3টে নাম লেখা ছিল? জানেন স্যার, আমি ভেবে দেখলাম প্রথম যে 3জনের নাম লেখা রয়েছে তারা সকলেই খুন হয়েছেন, আর সবার নিচে লেখা চতুর্থ নাম শ্রীমতী সরোজিনী বটব্যালের। কিন্তু যদি সেই নাম আমি অনিকেতকে বলি তাহলে এই তদন্তে অনিন্দিতার নাম সরাসরিভাবে জড়িয়ে যাবে। এই ভেবে আমি আর কিছু বললাম না। বললাম, না রে, আর কিছু তো লেখা নেই, এই 3টে নামই পরপর লেখা রয়েছে। আমার মনে হচ্ছে অনিন্দিতা নিজেও জানতে পেরেছে ওর লেখা গল্পের সূত্র ধরে এরকমভাবেই 3টে খুন করা হয়েছে, তাই খবরের কাগজ থেকেই খুন হওয়া মানুষের নামগুলো ও বোধহয় ওর ডায়েরিতে নোট করছে। এরপর ডক্টর সেনগুপ্তর কোনো উত্তর না পেয়ে প্রলয় বলে, জানেন ডাক্তার, আমার সেই সময় মনে হয়েছিল আমি যা ভাবছি যদি সত্যি সত্যিই তাই হয়, তবে সরোজিনী বটব্যালকে বাঁচাবার জন্য আমার তখনই ব্যাপারটা অনিকেতকে জানানো উচিত ছিল। কিন্তু অনিন্দিতা বিপদের মধ্যে পড়তে পারে ভেবে আমি আর ওকে কিছু বলি না। এক মিনিট, তাহলে তুমি কি সন্দেহ করছো যে এইসব খুনগুলোর সাথে অনিন্দিতা যুক্ত আছে? দেখুন স্যার, সে কথা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আমি অনিন্দিতার সঙ্গে কথা বলে দেখেছি এই খুন হয়ে যাওয়া 3জন আর সরোজিনী বটব্যাল এদের কাউকেই অনিন্দিতা চিনত না। আচ্ছা সে না হয় হলো, কিন্তু তারপরেই সরোজিনী দেবীর কি হয়েছিল? এটাই তো সব থেকে চিন্তার কথা স্যার। সরোজিনী দেবীও সেদিন রাতে খুন হন, আর ঠিক একই রকমভাবে যেভাবে তার আগের বাকি 3জন খুন হয়েছিলেন। ওনার বাড়িতে রাতে ঘুমের মধ্যে কেউ একজন মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে ওর মাথাটা একেবারে থেঁতলে দেয়। এর আগের 3টে ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল, যেমনটা অনিকেত আমাকে বলেছিল। আর অনিকেত সেটা ফোন করে আমাকে বলার পর আমার মনের মধ্যে একটা ভয়ঙ্কর অপরাধবোধ কাজ করতে থাকে। আমি যদি চাইতাম সেই দিনই অনিকেতকে সরোজিনী বটব্যালের নামটা বলতে পারতাম, তাহলে হয়তো ওনাকে মরতে হতো না, অনিকেত ওকে রক্ষা করতে পারতো। কিন্তু পাশাপাশি যদি এই কাজটার সাথে অনিন্দিতা কোনোভাবে যুক্ত থাকে, তাহলে ও নিজে ভয়ঙ্করভাবে জড়িয়ে পড়তো এবং পুলিশ সরাসরি ওকেই সব কিছুর জন্য খুনি ভাবত। সেটা আমি কি করে মেনে নিতাম বলুন? তাই তুমি অনিন্দিতাকে আমার কাছে নিয়ে এসেছো ওর মেন্টাল কাউন্সেলিং করে দেখার জন্য, তাই তো? দেখো, আমি একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে যদি অনিন্দিতার কোনো চিকিৎসার প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই সেটা আমি করব। কিন্তু তার আগে তোমাকে এটা নিশ্চিত করতে হবে ওর সত্যিই কোনো সাইকিয়াট্রিক প্রবলেম আছে কি না। যদি তোমার কথা মিলিয়ে নিই
আর অনিন্দিতাই সত্যি সত্যি এই খুনগুলো করে থেকে থাকে, তবে ও কিন্তু একজন অপরাধী, আর অপরাধীকে তার অপরাধের শাস্তি পেতেই হবে। সেক্ষেত্রে আমি আমার মেডিকেল সায়েন্স দিয়ে কোনো রকম সাহায্য তোমাদের করতে পারবো না। আন্ডারস্টুড? না না স্যার, আমি 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 তা বলছি না। আমি নিশ্চিত খুনগুলো অনিন্দিতা করেনি। মানে ওই কাজ করতেই পারে না। আমি ওকে ভালো করে চিনি। ওর মতো একজন নরম হৃদয়ের মানুষ আর দুটো হয় না। সামান্য কারোর হাত কেটে গিয়ে রক্তপাত দেখলে ও ও রীতিমতো কেঁপে ওঠে। সেখানে ও কোনোভাবেই খুন করতে পারে না। এটা এটা অসম্ভব ব্যাপার স্যার। আমি আপনাকে বলছি এটা অসম্ভব। আচ্ছা প্রলয়, একটা কথা বলো তো, অনিন্দিতা কি কখনো এমন কোনো জায়গায় গেছে যেখানে অনেক সবুজ গাছগাছালিতে ঘেরা পাহাড় আছে? আমি যখন ওর মেন্টাল কাউন্সিলিং করছিলাম তখন আমি বুঝতে পারি ওর অবচেতন মনে একটা খুব বাচ্চা মেয়ের অস্তিত্ব রয়েছে। এখনও ওর অবচেতন মনে সেই বাচ্চা মেয়েটার কথাই বলে চলেছে। বাচ্চা মেয়ে আর পাহাড় ঘেরা জায়গা? হ্যাঁ, বছর 12-13 একটা মেয়ে যে অনিন্দিতার মনের অবচেতনে আজও লুকিয়ে আছে। আর পাহাড় ঘেরা জায়গাটার সঙ্গে যদি মেলাতে পারি তাহলে ধরে নেব যে ওই মেয়েটি অনিন্দিতারই ছোটবেলার কোনো স্মৃতি। আর যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে সেটা অন্য কোনো মেয়ে। স্যার, এটা কি পূর্বজন্ম সংক্রান্ত কোনো বিষয় হতে পারে? দেখো প্রলয়, পুনর্জন্ম নিয়ে আমাদের আলোচনা কিছু কম হয় না, কিন্তু সত্যি কথা বলতে কি বিজ্ঞানের পরিভাষাতে এইরকম কোনো পূর্বজন্মের এভিডেন্স এখনও আমাদের হাতে নেই। সেটা যত না বেশি বৈজ্ঞানিক তার থেকে অনেক বেশি মানসিক বিশ্বাসের। আমি আপাতত সে সম্ভাবনাটার কথা সামনে আনছি না, পরে ভেবে দেখা যাবে। কিন্তু তুমি আমাকে আগে এটা বলো, অনিন্দিতা কি কখনো এরকম পাহাড়ে গেছে? অবশ্য খুব ছোটোবেলায়, মানে ওই 12-13 বছর বয়সে গিয়ে থেকে থাকলে সেটা হয়তো তোমার পক্ষে জানা সম্ভব নয়। তার জন্য অনিন্দিতার বাবা মায়ের সাথে সরাসরি কথা বলতে হবে। কিন্তু আমি প্রথম কাউন্সিলিং থেকে যেটুকু বলতে পারি, এই পাহাড় ঘেরা কোনো জায়গাতে ঘটে যাওয়া কোনো একটা স্মৃতি ওর মনে আজও জমে আছে, যেটাও কিছুতেই ভুলতে পারে না। আপাতত যতটা মনে করতে পারছে তাতে ও শুধুমাত্র সেই পাহাড় ঘেরা জায়গাটা আর একটা রাস্তার কথা মনে করে বলতে পেরেছে। তবে আমার বিশ্বাস সেকেন্ড বা থার্ড কাউন্সিলিংয়ে ও আরও বেশি কিছু মনে করে বলতে পারবে। আর আমি তাই তোমাকে বলবো, তুমি নেক্সট বার আমার এখানে আসার আগে তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে একটু জানার চেষ্টা করো এরকম কোনো ঘটনা অনিন্দিতার জীবনে আগে ঘটেছে কিনা। ঠিক আছে, তাহলে স্যার আমি এখন আমরা উঠি। আমার ধারণা অনিন্দিতা এখন আমার সাথে যেতে পারবে। অবশ্য সেটা আপনি অনুমতি দিলে তবেই। হ্যাঁ নিশ্চয়ই, তুমি এখন ওকে নিয়ে যেতে পারো। বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে ও এখন একেবারে তরতাজা। তবে চেষ্টা করো অনিন্দিতা যেন কখনো সেরকম মানসিক চিন্তা বা অবসাদে না থাকে। আর তোমরা আর ঠিক 3 দিন পর আবার আমার কাছে এসো, আমি ওর সেকেন্ড কাউন্সিলিং করব। এই কথা বলে প্রলয় ডক্টর সেনগুপ্তর থেকে বিদায় নিয়ে পাশের রুমে গিয়ে দেখে অনিন্দিতা তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে, তবে ঘুমোচ্ছে না। আর একবার ডাকতেই ও উঠে বসে, আর তখনকার মতো ওখানে কোনো কথা না বাড়িয়ে অনিন্দিতাকে নিয়ে প্রলয় ফিরে আসে ওদের বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাটে। তবে প্রলয় যতটাই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, ওর মনের চিন্তাটা একেবারেই কমে না। ফ্ল্যাটে ফিরে হাত মুখ ধোয়ার জন্য প্রলয় বাথরুমে ঢুকে গেলে অনিন্দিতা বিছানার ওপর শরীরটা এলিয়ে দেয়। এতটা পথ আসার সময় ও বুঝতে পেরেছে ওর সাথে কিছু একটা হয়েছে, কিন্তু সেটা কি ও ঠিক বুঝে উঠতে পারছে না। ওর বারবার যেন মনে হচ্ছে ও একটা স্বপ্ন দেখছিল, আর ও সেই স্বপ্নে পৌঁছে গিয়েছিল সবুজ পাহাড়ে ঘেরা একটা উপত্যকায়। কিন্তু সেটা কোথায় আর কবেই বা ও সেখানে গিয়েছিল, আর কিছুই ওর মনে নেই। যাই হোক, রাত অনেক হয়েছে,
প্রলয় বাথরুম থেকে বেরোলে ও নিজে ফ্রেশ হতে ঢুকবে। সেই মতো রাতে পরার পোশাক রেডি করে অনিন্দিতা অপেক্ষা করতে থাকে প্রলয়ের বাথরুম থেকে বেরোনোর জন্য। আর মিনিট 5 পরেই বেরিয়ে আসে প্রলয়। হ্যাঁ গো, তোমার কি হয়েছে বলো তো? কত দেরি করে দিলে দেখো তো। এরপর আমি কখন ফ্রেশ হব, কখন রান্না করব, তুমি একটু বলো তো আমায়। কোনো চিন্তা করো না অনু, তুমি যাও স্নান টান করে এসো, আমি রাস্তায় নিচে গিয়ে আজ রাতের মতো কিছু খাবার নিয়ে আসছি। তোমাকে আর এত রাতে রান্না করতে হবে না। না না থাক, আর শুধু শুধু ওই রাস্তার ফাস্ট ফুড খেয়ে পেটের 12টা বাজিয়ে লাভ নেই। আমি বরঞ্চ একটা কাজ করি, আমি বাথরুম থেকে এসে অল্প কিছু রান্নাবান্না করে নেব, দুজনের মতো তো হয়েই যাবে, বেশি সময়ও লাগবে না। আর তুমি বরং একটা কাজ করো, তার মধ্যে একটু টিভি দেখো, আমি এক্ষুনি আসছি, কেমন? এই কথা বলে অনিন্দিতা বাথরুমে ঢুকে যায়। প্রলয় আগেই গিজার চালিয়ে রেখেছে। বেশ উষ্ণ জলের ধারায় নিজেকে ভাসিয়ে দিয়ে শরীরের সমস্ত ক্লান্তি যেন ধুয়ে ফেলতে চায় অনিন্দিতা। শাওয়ার থেকে একটার পর একটা মুক্তোর দানার মতো জলের ফোঁটাগুলো এসে ছিটকে পড়ে অনিন্দিতার অনাবৃত শরীরটার ওপর। আর চোখ বন্ধ করে সেই জলের বিন্দুগুলোর স্পর্শ উপলব্ধি করতে থাকে অনিন্দিতা। ওর বারবার মনে হচ্ছে ও যেন খুব দ্রুতগামী কোনো একটা যানে চেপে অনেকটা দূরের কোনো রাস্তা আজ পাড়ি দিয়ে এসেছে। তাই আজ বেশ ক্লান্ত লাগছিল। তবে এখন স্নান করে যেন কিছুটা তৃপ্তি হয় ওর। আর ওদিকে প্রলয় বিছানায় বসে টিভিটা চালিয়ে দেয়। কয়েকটা নিউজ বুলেটিনের খবর চ্যানেল পাল্টে পাল্টে দেখতে দেখতে হঠাৎ ওর খেয়াল পড়ে অনিন্দিতার সেই ডায়েরিটা খাটের এক কোণায় উল্টে রাখা, ঠিক যেমনটা এর আগের দিন ছিল। সেটা চোখে পড়ার সাথে সাথে মাথার ভেতর যেন বাজ পড়ে প্রলয়ের। এক লাফে সেই ডায়েরিটার পাতাটা উল্টে দেখে সেই সরোজিনী বটব্যালের নিচে আজ আরও একটা নাম লেখা, শ্রী সুদর্শন সরকার, নিবাস শ্রীরামপুর, মল্লিকপাড়া। বুকের ভেতরটা কেঁপে ওঠে প্রলয়। তাহলে কি আজ আবার আরেকটা খুন হতে যাচ্ছে? তার মানে ও যখন বাথরুমে ছিল তখনই অনিন্দিতার কাছে ফোনটা এসেছে, আর ও সেই মতোই নামটাও ডায়েরিতে লিখে রেখেছে। একবার প্রলয়ের মনে হয় পুরো ব্যাপারটা ফোন করে অনিকেতকে জানানো উচিত, যদি অন্তত এই মানুষটাকে খুন হওয়া থেকে বাঁচানো যায়। কিন্তু পর মুহূর্তেই ওর মনে হয় তাহলে পুলিশ সরাসরি অনিন্দিতাকে সন্দেহ করবে এবং খুনি সাব্যস্ত করলে ওর ফাঁসি হবে, নয় যাবজ্জীবন কারাদণ্ড। না না, এগুলো কিছুতেই প্রলয় মেনে নিতে পারবে না। অনিন্দিতার জন্য এগুলো কিছুতেই প্রলয় মানতে পারবে না। তাই প্রলয় আজ অন্য কথা ভাবে। ওকে যে কোনোভাবে সারা রাত অনিন্দিতাকে আটকে রাখতে হবে, যাতে ও রাতের অন্ধকারে বের হয়ে না যেতে পারে। একমাত্র তাহলেই ও সেদিনের অনিন্দিতার শিকারকে রক্ষা করতে পারবে অনিন্দিতার হাত থেকে। প্রায় সারাটা রাত প্রলয়ের কাটে অনন্ত প্রহরীর মতো। সারাক্ষণ চোখে চোখে রাখে অনিন্দিতাকে। ও জানে রাতের অন্ধকারে প্রলয় ঘুমিয়ে পড়লে অনিন্দিতা ওদের ফ্ল্যাট থেকে বের হয়ে চলে যায় ও শিকারের কাছে, তাকে মর্মান্তিক মৃত্যু উপহার দেওয়ার জন্য। আর সেটা যাতে অনিন্দিতা আজ না পারে, তাই ওকে ভালোবাসার বাঁধনে আজ আটকে রেখেছে প্রলয়। ও জানে এছাড়া আর এই মুহূর্তে ওর হাতে কোনো পদ্ধতি নেই অনিন্দিতাকে আটকে রাখার। এই, তুমি তখন থেকে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এমন করে তুমি কি দেখছো আমার দিকে? মনে হচ্ছে জানি তুমি আমাকে চেনোই না। না অনু, তা নয়, আসলে আজকে তোমাকে যেন অসাধারণ সুন্দরী দেখাচ্ছে। মনে হচ্ছে যেন স্বর্গের কোনো এক অপ্সরা নেমে এসছে আমার ঘরে। এই অনু সত্যিই আমার অপরিচিতা। কি যে বলো না তুমি, আমার মাথায় ঢোকে না বাবু। তবে কি জানো, তোমার তোমার চোখের এই মুগ্ধতা না আমাকে একেবারে মাতাল করে দেয়। মনে হয় যেন কোনো এক নেশার সমুদ্রে আমি
ভেসে বেড়াচ্ছি। তাই? আর কি মনে হয়? কি জানি কি মনে হয়, তবে তবে আমার না এসব কথা মনে পড়লে খুব খুব ভয় হয়, জানো তো। ভয় হয়? কেন? এতে ভয়ের কি আছে? না, কিছুই নেই, তবে আমার কপাল তো কোনোদিনই তো কোনো সুখ আর আমার কপালে সহ্য হয় না। আর হয় না বলেই সুখে থাকাটাকেই বরঞ্চ আমি খুব ভয় পাই। আমার ভয় হয় যদি যদি তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাও, আমি তো সেদিন সম্পূর্ণ একা হয়ে পড়বো, তাই না? তোমাকে ছেড়ে আমি কখনো যাব না। কথাটা বলেই প্রলয় কাছে টেনে নেয় অনিন্দিতাকে। অনিন্দিতাও এসে মুখ লোকায় প্রলয়ের বুকে। তারপর এভাবে কতক্ষণ কেটেছে ওদের কারোরই খেয়াল নেই। মাঝে অনিন্দিতার প্রলয় দুজন মিলেই রাতের কিছু টুকটাক খাবার বানিয়ে নেয়, আর রাতটুকু কোনোভাবে তাই দিয়ে কেটে যায় ওদের। নিজেদের অফিস এবং পড়াশোনার কাজে ব্যস্ত থাকায় বেশ কিছুদিন নিজেদের মতো করে সময় কাটায়নি ওরা। তবে আজ কেন কে জানে ওরা নিজেরা ডুব দেয় একে অপরের মধ্যে। আর অনিন্দিতা যখন প্রলয়ের প্রেমে নেশাগ্রস্ত, তখন প্রলয় বারবার করে দেয়ালে ঝুলে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখতে থাকে। একটা একটা করে মিনিট পার হয়, আর ওর প্রতীক্ষার যেন অবসান হতে থাকে। তারপর রাত 1:45 নাগাদ অনিন্দিতা ঘুমিয়ে পড়ে প্রলয়ের কোলে মাথা রেখে। আর ঘুমন্ত অনিন্দিতার মাথার অবিন্যস্ত চুলগুলো হাতে করে ঠিক করে ওকে বালিশে শুইয়ে দিয়ে প্রলয় বাইরে বেরিয়ে আসে ওদের বেডরুম থেকে। বাইরের বসার ঘরে ওর পছন্দের হুইস্কি আর তার সাথে সোডা ওয়াটার নিয়ে বসে পড়ে প্রলয়। হঠাৎ করে মোবাইলের রিংটনে ঘুমটা ভেঙে যায় প্রলয়। ধর্মর করে উঠে বসে দেখে সকাল হয়ে গেছে, আর সামনের ব্যালকনিতে ঝলমলে রোদ। প্রলয়ের বুঝতে অসুবিধা হয় না, রাতে ওই বসার ঘরে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল। তাই একরকম আলস্য ছেড়ে মোবাইল ফোনটা হাতে তুলে নিয়ে দেখে অনিকেত ফোন করছে। হ্যাঁ রে অনিকেত, গুড মর্নিং, বল। মর্নিংটা আর গুড কোথায় রইল রে ভাই? গতকাল থেকে প্রায় 5ম খুন হয়ে গিয়েছে। পুলিশের ওপর মহল থেকে চাপ আসছে, কেসটার খুব তাড়াতাড়ি কিছু একটা সদগতি করতে হবে। 5ম খুন? কথাটা বলেই নিজে নিশ্চিত হওয়ার জন্য প্রলয় জিজ্ঞাসা করে, কোথায় ঘটেছে? শ্রীরামপুরে। ভদ্রলোকের নাম সুদর্শন সরকার। কিন্তু সত্যি বলতে কি, আমি এই ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। আমরা যতটা ইনভেস্টিগেশন করে দেখেছি, তাতে এই 5 জন খুন হওয়া মানুষের পেছনে তেমন কোনো লিঙ্ক আপ নেই। এই 5 জনের মধ্যে তেমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। হয়তো অনিকেত আরও কিছুক্ষণ কথা বলতো, কিন্তু প্রলয় যেটা জানতে চেয়েছিল সেটা মিটে যাওয়ায় আর অনিকেতের সঙ্গে কথা বলার সেরকম আগ্রহ দেখায় না। কারণ এই মুহূর্তে ও নিশ্চিত এই খুনগুলো আর যেই করুক না কেন অনিন্দিতা করছে না। কারণ গতকাল রাত্রে অনিন্দিতাকে ও সব সময় চোখে চোখে রেখেছে, একবারের জন্য ওর চোখের আড়াল হতে দেয়নি। আর এখনও মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে, ঠিক যেমনভাবে প্রলয় গতকাল রাত্রে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিল। তাই ফোনে কথা বলতে বলতেই উঠে গিয়ে বেডরুমের দরজার সামনে দাঁড়ায় প্রলয়। ঠিকই বিছানার ওপরে অনিন্দিতা তখনও ঘুমাচ্ছে। ওর গায়ের থেকে বিছানার চাদরটা সরে গিয়ে অনেকটা মাটিতে লুটিয়ে রয়েছে। ওর খোলা পিঠে পূব আকাশে রোদ এসে পড়েছে। সত্যি যেন ওকে স্বর্গের অপ্সরা মনে হচ্ছে। আর তাই অনিকেতের ফোনটা এড়িয়ে যায় প্রলয়। অনিকেত, আমি এখন একটু ব্যস্ত আছি রে, বুঝতেই পারছিস, অফিস বেরোনো তারা আছে তো। তাহলে আমি একটা কাজ করি, অফিসে পৌঁছে তারপর তোকে ফোন করছি। এই প্লিজ কিছু মনে করিস না। আর প্রলয়ের কথা শুনে অনিকেতও ফোনটা কেটে দেয়। অনিকেতের ওপরেও প্রচণ্ড চাপ। এই কেসের তদন্তের দায়িত্ব যখন ওর ওপর, তখন পুলিশ মহলের বড় কর্তা আর মিডিয়া
সকলকে জবাবদিহি করতে হচ্ছে অনিকেতকে। কিন্তু সত্যি বলতে কি, এই খুনগুলো কিভাবে হচ্ছে শুধুমাত্র সেইটুকু জানা থাকলেও খুনগুলোর কোনো মোটিভ বা যোগসূত্র এখনো ওর অধরা। আর ওদিকে ধীর পায়ে অনিন্দিতার দিকে এগিয়ে যায় প্রলয়। কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, কি গো, ঘুম ভাঙলো? শোনো না, আজকে আর অফিসে যেতে হবে না প্রলয়, প্লিজ চলো না, আমরা আজকে সারাদিন বাড়িতে একটু ছুটি কাটাই না, প্লিজ 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 প্রলয়। কাল রাতের নেশা এখনো তোমার কাটেনি দেখছি। ঠিক আছে, তাই হবে। আর ছুটি নিয়ে নিচ্ছি, আর তুমিও তোমার কলেজে বলে দাও আজ তুমি আসছো না। আর একটু পরে আমরা বেরিয়ে তোমাদের বাড়িতে যাব। অনেকদিন তোমার বাবা মার সাথে দেখা করা হয়নি। প্রলয়ের কথা শুনে অনিন্দিতা এতটাই খুশি হয় যে ওর গলাটা নিজের 2 হাতে জড়িয়ে ধরে ওর গালে এঁকে দেয় ওর নরম ঠোঁটের একটা স্পর্শ। তারপর সেই আদুরে গলাতেই বলে ওঠে, আচ্ছা, কালকে রাতে আমি তোমাকে যে একটা প্রশ্ন করেছিলাম, তুমি তো তার উত্তর দিলে না আমায়। প্রশ্ন? কোন প্রশ্ন? আমি তো তোমার সমস্ত প্রশ্নের উত্তর লিখে দিয়েছি তোমার সারা শরীরে। তুমি নিজে নিজেই সেগুলো পড়ে নাও। না, তা নয়, আমি তোমার থেকে তো জাস্ট জানতে চেয়েছিলাম যে তুমি কোনো পরিস্থিতিতে আমাকে একা ফেলে চলে যাবে না তো। কিন্তু তুমি তো আমার প্রশ্নের উত্তরই দিলে না। অনিন্দিতার মাথাটা নিজের 2 হাতে শক্ত করে ধরে ওর কপালে একটা স্নেহের চুম্বন এঁকে দিয়ে প্রলয় বলে ওঠে, কোনোদিনও নয়। আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, কথা দিচ্ছি। তবে তুমি কিন্তু লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে আগামী পরশু আবার ডাক্তার সেনগুপ্ত চেম্বারে যাবে। প্রমিস তো? আমি তোমার কথার কোনোদিন অবাধ্য হয়েছি প্রলয়? আর আমি তোমাকে ঠিক এতটাই বিশ্বাস করি যে তুমি যদি আমাকে কোনোদিন বলো আমার মৃত্যুকে আলিঙ্গন করে নিতে হবে, আমি হাসতে হাসতে সেই কাজ করব। আমি তোমাকে দ্বিতীয়বার এই প্রশ্ন করব না যে তুমি কেন আমায় এই কাজ করতে বলেছ। আমিও তোমাকে খুব ভালোবাসি অনিন্দিতা। এভাবে আরও কিছুক্ষণ ওরা একে অপরকে জড়িয়ে ধরে থাকে। তারপর সময়ের তাগিদেই উঠে পড়তে হয়। ঘড়ির কাঁটা তখন প্রায় 7:30 ছুঁই ছুঁই। মোটামুটি ওদের একটা পরিকল্পনা আছে, 10টা নাগাদ ওরা বাড়ি থেকে বের হতে পারলে সকাল সকাল অনিন্দিতাদের বাড়ি পৌঁছে যেতে পারবে। কারণ ডক্টর সেনগুপ্তর বলে দেওয়া কথা মতো অনিন্দিতার অতীত জীবনের কয়েকটা ইনফরমেশন প্রলয়কে জানতেই হবে ওর বাবা মার থেকে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার মাঝে প্রলয় কথাটা পারে। আচ্ছা, আমার একটা ব্যাপার একটু জানার দরকার আছে। অনিন্দিতা কি ওর ছোটবেলায় কখনো এমন কোনো জায়গায় গিয়েছিল যেখানে অনেক সবুজ গাছগাছালি ভর্তি পাহাড় আছে? এতদিন পরে অনিন্দিতার প্রলয় বাড়ি আসার কারণে ওর শ্বশুর শাশুড়ি খুব খুশি ছিলেন। খুব হৈ হৈ করে ওদের দিনটা কাটছিল। ওর শ্বশুরমশাইয়ের প্রলয়ের ওপর যথেষ্ট অভিযোগ আছে এভাবে না জানিয়ে চলে আসার জন্য। জানিয়ে এলে তবু না হয় উনি বাজার থেকে গিয়ে কিছু গলদা চিংড়ি কিংবা বড় সড়ো দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসতে পারতেন। কিন্তু প্রলয়রা হুট করে চলে আসায় সেই সুযোগ উনি পাননি। সেই কথাই উনি বলছিলেন, এ তোমার ভারী অন্যায় বাবা, এলে যখন একটু জানিয়ে আসতে পারলে না। তবে তো আমি বাজার থেকে একটু ভালো মন্দ খাবার দাবার ব্যবস্থা করতাম, বুঝলে গিন্নি? ইলিশ কিংবা গলদা তো পেলাম না, তুমি বরং বাড়িতে থাকা কাতলাই জমিয়ে রান্না করো দেখি। না না, ঠিক আছে, এই যে খাবারের আয়োজন করেছেন সেই বিশাল, আমার আর কিছু লাগবে না। তবে আমি যে কথাটা জিজ্ঞেস করলাম সেটা আপনারা যদি একটু বলেন তাহলে আমার খুব উপকার হয়। কোন কথাটা বলো তো বাবা? আসলে আমি জানতে চাইছিলাম অনিন্দিতা ওর ছোটবেলায় কি এমন কোনো একটা জায়গায় গিয়েছিল যেখানে চারপাশে সবুজ গাছগাছালিতে ঘেরা পাহাড় ছিল? না তো বাবা, সেরকম কোনো পাহাড়ি জায়গার কথা তো মনে পড়ছে না। দেখো, আমাদের আর্থিক অবস্থা তো খুব একটা ভালো ছিল না, তাই সেভাবে বেড়াতে যাওয়ার কথা আমাদের মাথায় আসতো না। তবে হ্যাঁ, 1-2বার দীঘা বা পুরী যে আমরা যাইনি তা নয়। প্রলয় লক্ষ্য করে দেখে হঠাৎ করে ওর এভাবে বেড়াতে যাওয়ার কথা জিজ্ঞাসা করার সাথে সাথেই অনিন্দিতার আর অনিন্দিতার মায়ের মুখ চোখ
কেমন যেন বদলে যায়। ওনারা যেন কোনো একটা গভীর চিন্তার মধ্যে চলে যায় প্রলয়ের এই কথা শুনে। তা বাবা, তুই যদি বলো পুরী যাওয়ার কথা, তবে সে আমরা গিয়েছিলাম সেই অনু যখন ক্লাস 6-এ পড়ে তখন। আর পাহাড় বলতে তুমি এই উদয়গিরি, খণ্ডগিরি বা নিদের পক্ষে ধবলগিরির কথা বলতে পারো। তব হ্যাঁ গো, আমরা সেবার প্রায় 1 সপ্তাহ ছিলাম, তাই না? প্রলয় খেয়াল করে দেখে ওর শাশুড়ি মা সেদিক থেকে কোনো উত্তর না দিয়ে চুপ করেই দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ গো মা, আমারও সেদিন এরকম হঠাৎ একটা কথা মনে হলো জানো। প্রলয় আমাকে ওর এক স্যারের কাছে নিয়ে গিয়েছিল, সেখানেই কি জানি, হ্যাঁ ডক্টর সেনগুপ্ত, খুব নাম করা সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্টের কথা শুনেই চমকে ওঠেন অনিন্দিতার বাবা। একটু থেমে তিনি বলেন, কেন বাবা, সাইকিয়াট্রিস্ট কেন? অনুর কি কোনো রকম অসুবিধা হচ্ছে? তুমি আমাদের ব্যাপারটা বলো তো। আমি আপনাদের সব বলবো। আমি অনিন্দিতার সাথে পরামর্শ করেই ওকে ডক্টর সেনগুপ্তর কাছে নিয়ে গিয়েছিলাম। সেই ডাক্তারবাবুই আমাকে এই কথা জিজ্ঞেস করতে বলেছেন। ও কি এরকম কোনো জায়গায় কখনো আগে গিয়েছিল, বিশেষ করে ওর যখন ওই 12-13 বছর বয়স? কই গো, আমার তো এরকম কিছু মনে পড়ছে না। তোমার যদি মনে পড়ে তাহলে প্রলয়কে বলো না। একবারও গিয়েছিল দিন তিনেকের জন্য ভাইজ্যাক বেড়াতে, তবে সেবার আমি বা ওর বাবা ওর সাথে যাইনি। ও গেছিল ওর মামা বাড়ির সাথে। আমরা তো সেভাবে ওকে বেড়াতে নিয়ে যেতে পারতাম না, তাই সেবার যখন সুযোগ হলো আমি তখন আর না করিনি। আমার ছোট ভাই সুকুমার তখন ওর বউ আর ছেলেকে নিয়ে যাবে ঠিক করে, আর আমাকে বলে অনুকে ওদের সাথে যেতে দেওয়ার জন্য। আমি সব দিক বিচার করে আর না করি না। দিন তিনেকের তো ব্যাপার, আর অনুও খুব বায়না করতো কোথাও বেড়াতে যাওয়ার জন্য, তো সেই মতোই আমি ওকে যেতে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, আমার একদম মনে ছিল না। ঠিকই তো, অনু তো একবার ভাইজ্যাক গিয়েছিল দিন তিনেকের জন্য, আর ওখানে তো এরকম সবুজ পাহাড় আছে পূর্বঘাট পর্বতমালা বরাবর। তারপর এদিক ওদিক কথার মধ্যে আর অনিন্দিতার ব্যাপারে কথা হয় না ওনাদের। ডক্টর সেনগুপ্ত ওকে জিজ্ঞাসা করতে বলেছিলেন অনিন্দিতা ওর ছোটবেলায় চারিদিক সবুজ পাহাড়ে ঘেরা কোনো জায়গায় গিয়েছিল কিনা। ও সেটা জেনে এসেছে, আর সেটাই ও এবার ডক্টর সেনগুপ্তকে জানায় তার পরের দিন কাউন্সেলিংয়ে গিয়ে। প্রাথমিকভাবে ওর কাছ থেকে ব্যাপারটা বুঝে নেওয়ার পর ডক্টর সেনগুপ্ত উঠে যান পাশের ঘরে। সেখানে অনিন্দিতাকে বিশ্রাম নিতে বলে এসেছিলেন তিনি। তারপর অনিন্দিতা, বলো কেমন আছো? এক গাল হেসে অনিন্দিতা উত্তর করে, হ্যাঁ স্যার, আমি খুব ভালো আছি। তবে কি জানেন স্যার, আপনি আগের দিনকে প্রলয়কে বলেছিলেন না যে আমার বাবা মায়ের থেকে এটা খোঁজ নেওয়ার জন্য আমি ছোটোবেলায় কোনো পাহাড় ঘেরা জায়গায় গিয়েছিলাম কি না? হ্যাঁ স্যার, আমি না গিয়েছিলাম, মানে আমরা গিয়েছিলাম। মা বলল আমার তখন ওই 12-13 বছর বয়স, তখন আমি একবার আমার মামাদের সাথে বেড়াতে গিয়েছিলাম। কিন্তু স্যার একটা জিনিসটা আমার মাথায় ঢুকছে না। মা বলল আমি যখন ভাইজ্যাক গিয়েছিলাম তখন আমার বয়স ছিল ওই 12.5 বছরের মতো। তার মানে আমি তো একেবারে শিশুকন্যা তখন আর নই। তাহলে তাহলে সেইবার বেড়াতে যাওয়ার একটা স্মৃতিও আমার কেন মনে নেই? ডক্টর সেনগুপ্ত অনিন্দিতার কথা সম্পূর্ণভাবে বুঝতে পারে, কিন্তু সত্যি বলতে কি অনিন্দিতার প্রশ্নের উত্তর ওনারও জানা নেই। তাই উনি বলেন, দেখো অনিন্দিতা, তুমি যে কথাটা বলেছ সেটা একদম সঠিক। তবে আমার সেদিনের করা কাউন্সিলিং থেকে একটা জিনিসই মনে হয়েছে, তোমার এই বেড়াতে যাওয়ার মধ্যে এমন কিছু একটা ব্যাপার লুকিয়ে আছে যেটা একটা ঘন কুয়াশার ভিতর আচ্ছন্ন। তোমার মনের কোনো একটা গোপন প্রকোষ্ঠে হয়তো সেই রহস্যের চাবি আজও লুকিয়ে আছে। তাই আমি তোমাকে আজ আরেকবার কাউন্সিলিং করে দেখতে চাই সেই সত্যিটা জানতে পারি কিনা।
তবে সেটা তখনই সম্ভব যখন তুমি বাকি সবটা সত্যি বলবে। তুমি তোমার চোখের সামনে যা যা ঘটতে দেখবে সেটা তুমি আমাকে জানিও। তবে তারপরেও আমার বিশ্বাস, এভাবে কাউন্সেলিং করে একটা ধারণা পাওয়া গেলেও একেবারে সঠিক ছবি পেতে গেলে আমাদের হয়তো আবার সেই একই জায়গায় ফিরে যেতে হবে। আমার মন বলছে তবেই আমরা সত্যিটা জানতে পারবো। কিন্তু স্যার, সে তো প্রায় 20 বছর আগের কথা। সেখানে সব কিছু কি আর আগের মতো থাকবে? না, তা হয়তো থাকবে না, কিন্তু আমার মন বলছে কোনো একটা রহস্য ওখানে লুকিয়ে আছে, যেটা হয়তো ঠিক আগের মতোই অনিন্দিতার জন্য অপেক্ষা করে আছে। আর সেটা তোমার আমার চোখে ধরা পড়বে না, একমাত্র অনিন্দিতার চোখেই ধরা পড়বে। তুমি একটা কাজ করো, ওর মামাকে ফোন করে ওনারা যখন ভাইজ্যাগ গিয়েছিলেন সেই সময়কার কিছু তথ্য জানতে পারো কিনা দেখো। মানে ওরা কোন হোটেলে ছিলেন, ওখান থেকে আর কোথাও গিয়েছিলেন কিনা, ওখানে অনিন্দিতার সাথে বিশেষ কিছু ঘটেছিল কিনা, সাথে ওখানে কোনো ছবি যদি পাও ওনা থেকে সংগ্রহ করে নিও। তাহলে আসল জায়গায় পৌঁছবার আগেই আমরা একটা ধারণা করে নিতে পারবো। হোমওয়ার্ক ভালো করে করা থাকলে আমাদের সত্যিটা খুঁজে বের করতে অনেক সুবিধা হবে। সেদিনের মতো ডক্টর সেনগুপ্তের সাথে কথা বলে ঠিক হয় অনিন্দিতা পরবর্তী চিকিৎসা করার জন্য ওরা ভাইজ্যাগ যাবে। তার আগে মিছিমিছি কাউন্সেলিং করে ওর মাথায় অনর্থক চাপ বাড়িয়ে লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। তাই ডক্টর সেনগুপ্তর থেকে বিদায় নিয়ে প্রলয় আর অনিন্দিতা বাড়ি ফিরে আসে। আর এসেই অনলাইনে 3 জনের জন্য 3টে ভাইজ্যাগের টিকিট বুক করে নেয় প্রলয়। আজ আর কোনো রান্নাবান্নার ঝামেলা না বাড়িয়ে বিকালে ডক্টরের কাছে যাওয়া আছে, সেই জন্যই সকালে সব ব্যবস্থা করে রেখেছে অনিন্দিতা। রাতে ফ্রিজ থেকে সেগুলো বের করে একটু গরম করে নিলেই হবে, তাই আজ আর কোনো চাপ নেই। আচ্ছা প্রলয়, একটা কথা বলবে আমায়? সত্যি করে বলবে কিন্তু। হ্যাঁ, বলো না, কি জানতে চাও? তুমি আমাকে বারবার ওই ডক্টর সেনগুপ্তর কাছে নিয়ে যাচ্ছ কেন বলো তো? উনি তো একজন নিউরো সাইকিয়াট্রিস্ট। তোমার কি মনে হয় প্রলয় আমি পাগল হয়ে গেছি? তোমার এটাই মনে হচ্ছে, তাই তো? এটাই মনে হচ্ছে যে আমি একদম পাগল হয়ে গেছি। আই এম আ ম্যাড পারসন, রাইট? এ বাবা, তুমি এসব কি বলছো অনু? আমি এরকম কিছুই মনে করিনি। তাহলে তুমি আমাকে একজন নিউরো সাইকিয়াট্রিস্টের কাছে কেন নিয়ে যাচ্ছ বারবার? হ্যাঁ, মেন্টাল কাউন্সেলিং কেন করাচ্ছ তুমি আমার? দেখো অনু, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমি জানি তোমার একটা অসুবিধা হচ্ছে। তুমি প্রহেলিকা নামে যে রহস্য গল্পটা পূজাবার্ষিকীতে লিখেছিলে, ঠিক সেই একই পদ্ধতিতে এখনো পর্যন্ত বেশ অনেকগুলো খুন হয়ে গেছে। তাই তোমার লেখা গল্পের সাথেই মিল পাওয়া যাওয়ায় পুলিশ তোমাকে সন্দেহ করছে। কিন্তু আমি জানি তুমি এই খুনগুলোর সাথে কোনোভাবেই যুক্ত হতে পারো না। কিন্তু তোমার এই ডায়েরিতে তুমি এই নামগুলো কেন লিখে রাখো? আমি খেয়াল করে দেখেছি, এই নামগুলো তুমি যেদিন লিখে রাখো ঠিক সেদিন রাতেই সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা খুন হন। প্রলয়ের কথা শুনে মারাত্মক ভয় পেয়ে যায় অনিন্দিতা। ও তো এসবের কিছুই জানে না, আর এই সব কিছুর জন্যই এত ভুল বোঝাবুঝির সূত্রপাত। দেখো প্রলয়, আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো, আর আমি তোমাকে বিশ্বাস করি। আর তাই আমি তোমাকে বলছি যে আমি এসবের কিছুই জানি না প্রলয়, কিচ্ছু জানি না। আর তুমি আমাকে পরিষ্কার করে বলো, এটা কি কোনো পাগলামির নিদর্শন? তোমার কেন মনে হচ্ছে যে আমি পাগল হয়ে যাচ্ছি? না ম্যাডাম, এটা কোনোভাবেই পাগলামির প্রদর্শন নয়। হঠাৎ করে ঘরের মধ্যে অনিকেতের গলা শুনে চমকে ওঠে প্রলয় আর অনিন্দিতা। প্রলয়, তুমি একজন স্বামী হিসেবে তোমার স্ত্রীকে তার করা পাপের শাস্তি থেকে বাঁচাতে চেয়েছো, এটা খুব ভালো কথা। কারণ তুমি জানো যে অনিন্দিতা একজন কোল্ড ব্লাডেড মার্ডারার, এটা তুমি জানো। আর জানো বলেই তুমি ওকে পাগল প্রতিপন্ন করার চেষ্টা করছো। এটা ছাড়া কোর্টের চোখে তুমি ওকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। এসব তুমি কি বলছো অনিকেত? আজ সকালে যখন তুমি মিস্টার সুদর্শন সরকারের কথা বলছিলে তখনই তোমার গলা কাঁপছিল। সেটা আমি শুনেই বুঝতে পারি তুমি আমার থেকে নিশ্চয়ই কিছু একটা গোপন করছো।
তোমার স্ত্রী অনিন্দিতা দেবী নিশ্চয়ই এই মিস্টার সরকারের কথা জানে, আর তুমি ওনাকে আড়াল করার জন্যই এইভাবে প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিলে। তবে তখন সন্দেহ হলেও আমি ব্যাপারটা নিশ্চিত হই দুপুরে তোমাকে ফোন করে। জানতে পারি যে তুমি অফিসে যাওনি, আর সেখানে তোমার এক কলিগ বললেন তোমার আজ সাইকিয়াট্রিস্ট ডক্টর সেনগুপ্তর কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। তখনই আমি বুঝতে পারি তুমি আমায় যা বলছো তা সত্যি নয়। কিন্তু তুমি আমাদের ফ্ল্যাটের ভেতর ঢুকলে কি করে? দেখো ভাই, আমাদের পুলিশদের অপরাধীদের ধরার জন্য অনেক সময় অনেক কৌশল অবলম্বন করতে হয়। এই সামান্য ভয় দেখিয়ে কেয়ারটেকারের কাছ থেকে ডকুমেন্ট আর চাবি নিয়ে এসে ঘরে প্রবেশ করা তেমন একটা বড় কাজ নয়। দেখো অনিকেত, আমি সম্পূর্ণ সত্যি কথাটা বলিনি, এটা সত্যি। কিন্তু আমার বিশ্বাস এই পুরো ব্যাপারটার মধ্যে একটা গোপন রহস্য আছে। আর আমরা ডক্টর সেনগুপ্তর সঙ্গে কথা বলে আগামী পরশু ভাইজ্যাগ রওনা দেবো বলে ঠিক করেছি। আমার তোমার কাছে অনুরোধ, তুমি চলো আমাদের সাথে। দেখো, এই কেসগুলোর ব্যাপারে অনিন্দিতাকে খুব সহজেই সন্দেহ করা যায়, তা আমিও জানি। তাও আমার মন বলছে ব্যাপারটা ঠিক এরকম নয়, আর সেটা জানতে গেলে আমাদের ভাইজ্যাগ যেতে হবে। অনিকেত প্রাথমিকভাবে প্রলয়ের কথা মেনে নেয়। সত্যি বলতে কি, অনিকেত তো নিজেও এটা উপলব্ধি করেছে এই পরপর হত্যাগুলো শুধুমাত্র কোনো সুপারি কিলারের কাজ হতেই পারে না। তাই সব দিক বিবেচনা করে ও নিজেও ওদের সাথে ভাইজ্যাগ যাবে বলেই ঠিক করেছে। তবে কোনো বিশেষ কাজ থাকায় অনিকেত ওদের সাথে একসাথে রওনা হতে পারবে না। ওকে রওনা হতে হবে একদিন পর। আর সেই মতো কথাবার্তা বলে অনিকেত তখনকার মতো চলে যায়। এর ঠিক দিন তিনেক পর প্রলয়, অনিন্দিতা এবং ডক্টর সেনগুপ্ত পৌঁছান বিশাখাপত্তনম এয়ারপোর্টে। আর ওদের সঙ্গে এসেছেন অনিন্দিতার মামা সুকুমার বাবু। মামিমা মারা গেছেন বছর 5, আর মামার ছেলে সৌমেন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে দিল্লিতে, তাই তাদের পক্ষে আর আসা সম্ভব হয়নি। তবে ওর মামা ওদের সঙ্গে এসেছেন একরকম স্বতঃপ্রণোদিতভাবে। আসলে উনিও অনিন্দিতাকে ছোট থেকে অত্যন্ত স্নেহ করেন, তাই ওর এইরকম বিপদের সময় উনি না এসে পারেননি। আর আসার সময় অনেক খুঁজে একটা পুরনো অ্যালবাম থেকে কয়েকটা বহু পুরনো সাদা কালো ছবি উনি জোগাড় করতে পেরেছেন ওদের সেই ভাইজ্যাগ বেড়াতে আসার সময়কার। সেগুলো সবকটাই উনি প্রলয় আর ডক্টর সেনগুপ্তকে দেখান। বললে বাবা প্রলয়, তখনকার দিনে তো আর এত ছবি তোলার হিড়িক ছিল না। মাঝে মাঝে একান্ত খুব দরকারি কোনো ছবি তুলে রাখা হতো। তারপর সেই রিল শেষ হলে ওয়াশ করাবার পর সেই ছবি দেখতে পাওয়া যেত। প্রলয় মুখে কোনো কথার উত্তর না দিলেও হাত বাড়িয়ে সুকুমারের হাতে ধরা ছবিগুলো নিয়ে নেড়ে চেড়ে দেখে ছবিগুলো এগিয়ে দেয় ডক্টর সেনগুপ্তের হাতে। উনিও সেরকম কিছু কথা না বলে ছবিগুলো দেখে ওনার কোটের পকেটে রেখে দেন। আর সুকুমার বাবুর থেকে ওরা খোঁজ নিয়ে জানতে পেরেছিল সেবারে ওরা এসে উঠেছিল রামকৃষ্ণ গেস্ট হাউস নামের একটা গেস্ট হাউসে। রামকৃষ্ণ বীচ থেকে বেশ অনেকটা ঢুকে এসে বড় রাস্তার ওপরে ছিল সেই গেস্ট হাউসটা। তবে আজ এতদিন পর সেই গেস্ট হাউস আবার খুঁজে পাওয়া যাবে সে সম্ভাবনা বড়ই ক্ষীণ। তাই ওরা ঠিক করে একবার সুকুমার বাবুর কথা অনুসারে ওই স্থানে গিয়ে দেখবে। যদি কিছু ব্যবস্থা করা যায় ভালো, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। তবে সেইখানে পৌঁছে ওরা যা দেখে সেটা অভিপ্রেত ছিল। সেই রামকৃষ্ণ গেস্ট হাউস এখন আর নেই। তবে তার জায়গায় একটা বেশ বড়সড় নাম করা হোটেল উঠেছে। সামনের দিকে একটা বড় অংশ মেরামত করে তৈরি করা হয়েছে এই হোটেল। রিসেপশনে কথায় কথায় জানা গেল রামকৃষ্ণ গেস্ট হাউসের মালিক ওই বাড়িটি বিক্রি করে দিয়েছিলেন বর্তমান মালিককে। বর্তমানে এখানকার মালিক মিস্টার আহুজা সেই পুরনো ভাঙাচোরা বাড়িটিকে সংস্কার করে এই হোটেলটি তৈরি করেন। প্রলয় আর সুকুমার বাবু রিসেপশনিস্ট ভদ্রলোকের সাথে কথা বলতে থাকলেও ডক্টর সেনগুপ্ত বাইরে বেরিয়ে এসে চারপাশটা ভালো করে ঘুরে দেখতে থাকেন। উনি দেখেন হোটেলের সামনে থেকে দাঁড়িয়ে যদি বাইরের প্রকৃতিটা দেখা হয়
তাহলে দেখা যায় চারপাশ সবুজ পাহাড়ে ঘেরা। ডান দিকে একটা রাস্তা বাঁক নিয়ে নেমে গেছে নিচের দিকে। এই জায়গাটা যেহেতু মূল রাস্তা থেকে বেশ অনেকটা ভেতরে, তাই রাস্তায় মানুষজনের আনাগোনা খুব একটা নেই। ডক্টর সেনগুপ্ত মনে মনে মিলিয়ে নেন, খুব সম্ভবত এইটাই সেই জায়গা যেখানকার কথা অনিন্দিতা অবচেতন মনে ধারণ করে আছে। মেন্টাল কাউন্সেলিংয়ের সময় ঠিক এই রকম বর্ণনাই অনিন্দিতা দিয়েছিল। ডক্টর সেনগুপ্ত সবকিছু দেখে নিয়ে আবার ফিরে আসেন প্রলয়দের কাছে। প্রলয়, তোমাদের ঘরের বুকিং হয়েছে? হ্যাঁ স্যার, অল ফর্ম্যালিটিস ডান। এবার আমরা জাস্ট রুমে যাব। দোতলাতে পরপর 3টে রুম বুক করা হয়েছে, লিফট আছে। আপনার কোনো অসুবিধা হবে না তো? আরে না না, কোনো অসুবিধা হবে না। কিন্তু অনিন্দিতা কোথায়? তাকে দেখতে পাচ্ছি না। ডক্টর সেনগুপ্ত অনিন্দিতার কথা জানতে চাওয়ায় ওদের টনক নড়ে যে সত্যি অনিন্দিতা ওদের সাথে নেই। সে কি, ও আপনার সাথে ছিল না? ও তো আমাদের বললো আপনার সাথে বাইরেটায় দাঁড়িয়ে আছে। আমার সাথে? কই না তো, আমি তো জানি ও তোমাদের সাথে আছে। তবে অনিন্দিতাকে খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয় না। একজন হোটেলের ওয়েটার এসে ওদের খবর দেয়, আপনাদের সঙ্গে যে ম্যাডাম এসেছেন উনি পিছন দিকে বাগানটা ঘুরে দেখছেন। ওয়েটারের কথা মতো ওরা গিয়ে পৌঁছায় হোটেলের একদম পুরনো বাগানে। বেশ কিছু ফুলের গাছ সেখানে এখনো আছে, তবে খুব যে যত্ন হয় সেটা নয়। সৌন্দর্যায়নের জন্য হোটেলের সামনের দিকে যে সমস্ত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে তার ছিটে ফোটাও এই পিছনের দিকের বাগানে নেই। বেশ অযত্নে পড়ে থাকা কিছু সাধারণ ফুলের গাছ সেখানে রয়েছে। আর ওদের কথা বলার মাঝেই অনিন্দিতা নিজে নিজে এদিকে চলে আসবে। এটা ভেবে প্রলয় ওকে কিছু বলতে যাওয়ার আগেই চোখের ইঙ্গিতে ওকে চুপ করতে বলে ডক্টর সেনগুপ্ত। তারপর নিজে এগিয়ে যায় অনিন্দিতার দিকে। অনিন্দিতা তখন খুব মন দিয়ে বাগানের একদম কোনায় ফুটে থাকা কিছু ফুলের গাছের দিকে তাকিয়ে রয়েছে। অনিন্দিতা, তুমি এখানে কি করছো? স্যার আপনি আসুন না, আসুন। আমি আসলে এই বাগানটা একটু ঘুরে দেখছিলাম। এই হোটেলের পিছন দিকে যে এরকম একটা বাগান আছে সেটা তুমি আগে থেকে জানতে? এবার অনিন্দিতা একদম ছোট শিশুর মতো ঘাড় নেড়ে উত্তর দেয়, হ্যাঁ জানতাম তো। তুমি এই বাগানে আগে এসেছো? এসেছি তো আমি আগে। আমি আগে যখন এখানে এসেছিলাম তখন আমি আর ঝিলমিল এই বাগানে না খুব খেলতাম। ও আর আমি খুব খেলে বেড়াতাম এখানে। সেটা কি তোমার বন্ধু? হ্যাঁ, ঝিলমিল তো আমার বন্ধু। বাহ, ঝিলমিল তোমার বন্ধু, এটা তো খুব ভালো কথা। কিন্তু সে কি তোমাদের সাথে বেড়াতে এসেছিল? হ্যাঁ, ও তো আমাদের সাথে এই মানে আমরা একসাথে কি বেড়াতে এসেছিলাম তো এখানে। ওর সাথে বাসেই তো আমার পরিচয় হয়েছিল, কিন্তু ও আমাদের সাথে আর কলকাতায় ফিরে যায়নি। মানে আমার ওর সাথে শেষ দেখা এই বাগানেই হয়েছিল স্যার। তোমাদের সাথে বেড়াতে এসেছিল কিন্তু তোমাদের সাথে ফিরে যায়নি, আর শেষবার তাকে দেখেছিলে এই বাগানে? মানে স্যার সেটা তো জানি না, মানে তবে হ্যাঁ এটা জানি ঝিলমিল আমাদের সাথে আসলেও আর ফিরে যায়নি। তখনকার মতো ওরা আর কোনো কথা বাড়ায় না। প্রলয় অনিন্দিতাকে নিয়ে ওদের ঘরে চলে আসে। ডক্টর সেনগুপ্ত আর অনিন্দিতার মামা সুকুমার বাবু নিজের নিজের ঘরে ফিরে যান। তবে ততক্ষণে ডক্টর সেনগুপ্ত বুঝতে পেরেছেন যে এই ঝিলমিল নামের যে চরিত্রটার কথা অনিন্দিতা বলল তার একটা খোঁজ করতে হবে। সামনের পাহাড়গুলোতে সূর্যের তির্যক আলো এসে পড়ে একটা বেশ আলো আঁধারের পরিবেশ তৈরি করেছে। তবে সেসব দেখার এখন সময় নেই ডক্টর সেনগুপ্তর। উনি পা চালিয়ে এগিয়ে যান রিসেপশনের দিকে। তবে সকালে যে ভদ্রলোক সেখানে ছিল এখন তিনি নেই। তার জায়গায় আরেকজন ভদ্রমহিলা এসে বসেছেন রিসেপশনে। ডক্টর সেনগুপ্তকে এগিয়ে আসতে দেখে উনি নমস্কার জানিয়ে
এগিয়ে আসেন। বলুন স্যার, আপনার কি এই মুহূর্তে কিছু লাগবে? রিসেপশনিস্ট ভদ্রমহিলার কথায় একটা বেশ আন্তরিকতার ছাপ আছে। ডক্টর সেনগুপ্ত হেসে ওনাকে বলেন, দেখুন ম্যাডাম, আমার যেটা এই মুহূর্তে প্রয়োজন সেটা খুঁজে বের করা খুব একটা সহজ নয়। আমার আজ থেকে প্রায় 30 বছর আগে, মানে 1995 সালের রেজিস্টার খাতা থেকে কয়েকটা তথ্য প্রয়োজন। আপনি কি আমায় সাহায্য করতে পারবেন? 1995 সাল? আর তখন তো এই হোটেল তৈরি হয়নি স্যার। শুনেছি এখানে এর আগে যে মালিক ছিলেন তার একটা পুরনো গেস্ট হাউস ছিল, ফলে তার যাবতীয় তথ্য পাওয়া এই মুহূর্তে অসম্ভব। হ্যাঁ, আমি জানি কাজটা কঠিন, কিন্তু প্লিজ একটু দেখুন না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, যদি কোনোভাবে কিছু ব্যবস্থা করা যায়। স্যার দেখুন, এই হোটেল তৈরি হওয়ার মুহূর্তে পুরনো যা কিছু কাগজপত্র ছিল সেগুলো একটা স্টোর রুমে রেখে দেওয়া আছে, তবে সেখান থেকে কোনো তথ্য খুঁজে বার করা সম্ভব কিনা আমার জানা নেই। আপনি আমাকে সেই স্টোর রুমে একবার নিয়ে যেতে পারেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো, কিন্তু সেখানে সেই ঘরের অবস্থা খুবই খারাপ। অন্তত বছর 10 সেই ঘরে কোনো মানুষ ঢোকেনি। অজস্র পুরনো ফাইলপত্র সেখানে রাখা আছে বহুদিন ধরে। তাতে কোনো সমস্যা নেই, আপনি আমাকে জাস্ট একবার স্টোর রুমে নিয়ে চলুন, তারপর আমি ঠিক ব্যবস্থা কিছু একটা করে নেব। ডক্টর সেনগুপ্তর মতো একজন প্রবীণ মানুষের অনুরোধ উপেক্ষা করতে পারে না রুমেলা। তাই রিসেপশনে আরেকজনকে বসিয়ে দিয়ে ও ডক্টর সেনগুপ্তকে নিয়ে এগিয়ে যায় হোটেলের একদম পেছনের দিকে। সকালে সেই যে বাগানে অনিন্দিতা এসেছিল সেটাকে পেছনে ফেলে সেই স্টোর রুমের দিকে এগিয়ে গেল তারা। সেখানে পৌঁছে ডক্টর সেনগুপ্ত দেখেন সত্যি সত্যি রুমেলার কথাই সঠিক। পাহাড় প্রমাণ ধুলো আর মাকড়সার জালের ভেতর অজস্র কিছু ফাইল পড়ে আছে। সত্যি এখান থেকে কোনো দরকারি প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা প্রায় অসম্ভব, কিন্তু ডক্টর সেনগুপ্ত জানেন এটা ছাড়া আর সত্যি পৌঁছাবার কোনো উপায় নেই। আর সেই কারণে উনি ধুলো ময়লাকে অগ্রাহ্য করে 1995 সালের রেজিস্টারটা খোঁজার চেষ্টা করতে লাগলেন। দুহাতে ঘন মাকড়সার জাল ছিন্ন করে একের পর এক পুরনো খাতাগুলো উল্টে পাল্টে দেখতে থাকেন ডক্টর সেনগুপ্ত। এভাবে বেশ কিছুক্ষণ খোঁজার পর শেষ পর্যন্ত একটা পুরনো আলমারির ড্রয়ারের ভেতরে কয়েকটা রেজিস্টার খাতা দেখতে পেয়ে ডক্টর সেনগুপ্ত এগিয়ে যান সেগুলোর দিকে। আর একটা খাতা বের করে তিনি বুঝতে পারেন এইগুলোই সেই পুরনো রেজিস্টার বুক। কয়েক মিনিটের মধ্যে উনি 1995 সালের খাতাটা বের করেন আর তারপর পাতা উল্টে তারিখ মিলিয়ে পৌঁছান 28 নভেম্বর। সেই দিন সেই রামকৃষ্ণ গেস্ট হাউসে কারা কারা থাকতে এসেছিলেন সেই নামের লিস্টার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন ডক্টর সেনগুপ্ত। উনি বুঝতে পারেন এখানে ঠিক সেই মানুষগুলোর নাম লেখা আছে যারা কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে পর পর খুন হয়েছে। তার মানে 28 নভেম্বর 1995 তারিখে সেই সমস্ত মানুষগুলো ভাইজ্যাগ বেড়াতে এসেছিলেন এবং উঠেছিলেন এই রামকৃষ্ণ গেস্ট হাউসেই। খাতাগুলোতে কি দেখছেন স্যার? হঠাৎ করে পেছনে একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর শুনে চমকে ওঠেন ডক্টর সেনগুপ্ত, আর পেছন ফিরে তাকাতেই দেখেন দরজায় অনিন্দিতা দাঁড়িয়ে। দরজার বাইরে তখন বিকেলের অন্ধকার নেমে আসায় খুব একটা পরিষ্কার করে দেখা যাচ্ছে না ওর মুখটা, কিন্তু ওর গলাটা সেটা সম্পূর্ণ অন্য রকম শোনাচ্ছে। স্যার, বললেন না তো, কি খুঁজে পেলেন খাতাগুলোতে? তুমি তুমি তো অনিন্দিতা নও। হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন, আমি অনু নই, আমি ওর বন্ধু ঝিলমিল। ঝিলমিল? কিন্তু তুমি এখানে কি করছো? কি আর করবো স্যার, আমি তো এখানেই অপেক্ষা করে আছি। আজ
থেকে 13 বছর আগে সেই দিনটার পর আমি তো আর এখান থেকে কোথাও যেতে পারিনি, তাই আমি এখানেই রয়ে গেছি। তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে একবার পুরো ব্যাপারটা বলবে? আর তার আগে আমাকে একটা কথা বলো, অনিন্দিতা কোথায়? অনিন্দিতা আছে স্যার, আমি ওর কোনো ক্ষতি করিনি, তার কারণ তো ও আমার বন্ধু। কিন্তু বাকিদের প্রত্যেককে আমি তাদের শাস্তি দিয়েছি। শাস্তি দিয়েছো? কাদের? কিসের জন্য শাস্তি? কি অপরাধ করেছিল তারা? অপরাধ? সে তো অনেক বড় অপরাধ ওরা করেছিল। আপনার হাতে তো রেজিস্টারের খাতাটা ধরাই রয়েছে, দেখুন। 28 নভেম্বর 1995 সালে যারা এখানে থাকতে এসেছিল তাদের নামের তালিকাটা দেখুন। 7 নম্বরে একটি নাম আছে, শ্রীযুক্ত সুশীল সেন। ডক্টর সেনগুপ্ত খাতাতে দেখেন সত্যি সত্যি সেদিনকে যারা এখানে থাকতে এসেছিল তাদের একজনের নাম সুশীল সেন। এই সুশীল সেন কে ঝিলমিল? সুশীল সেন আমার বাবার নাম স্যার। সেদিনকে কলকাতা থেকে কয়েকটি পরিবার নিয়ে এখানে যে দলটা বেড়াতে এসেছিল, আমার বাবাও তাদের মধ্যে একজন ছিল। আমি, আমার বাবা আর মা, আমরা 3 জন ছিলাম একটা পরিবার। সকলের সঙ্গে মিলেমিশে আমরা এখানে এসে পৌঁছই। আর আমার সাথে আসার পথে গাড়িতে আলাপ হয় অনুর। গাড়িতে কথা বলতে বলতে আমরা খুব বন্ধু হয়ে গেছিলাম। ভেবেছিলাম এই ভাইজ্যাক বেড়াতে আসাটা আমাদের বেশ আনন্দের হবে, কিন্তু জানেন স্যার, সেটা বাস্তবে হয়নি। আর সেটা না হওয়ার কারণ হলো রনি, আমাদের সঙ্গে বেড়াতে আসা শ্রীরামপুরের সুদর্শন সরকার বাবুর ছেলে। গাড়িতে আসার সময় আমরা বেশ কয়েকবার দেখেছিলাম রনি অনুর দিকে বারবার তাকিয়ে দেখছিল। সত্যি বলতে কি, অনুই আমাকে রনিতের ব্যাপারে বলে। সে সময় রনিত ক্লাস 12-এ পড়ে, কিন্তু প্রথমে বুঝতে না পারলেও পরে আমরা বুঝতে পারি রনিতের উদ্দেশ্য একেবারেই ভালো নয়। আর প্রথম দিকে আমি এবং অনু ব্যাপারটাকে উপভোগ করলেও পরে বুঝতে পারি সেটা খুব ভুল হয়ে গেছে। এরপর ভাইজ্যাক পৌঁছে আমরা এখানে গেস্ট হাউসে এসে যে যার ঘরে চলে যাই। ঠিক হয় আমরা একসঙ্গে বেড়াতে যাব। তবে রনির ছেলেদের মধ্যে একা হয়ে পড়ায় ও মাঝে মাঝে আমাদের সাথে কথা বলতে আসছিল। যেহেতু ছেলেটার ব্যবহার খুব ভালো, তাই আমাদেরও প্রথমে ছেলেটাকে মন্দ লাগেনি, কিন্তু ওর আসল উদ্দেশ্য ছিল অনু, আর ও সেই সুযোগটা পেয়ে যায়। সেদিন আমরা আরাকুতে বেড়াতে গেছিলাম। কোনো কারণে হঠাৎ জ্বর আসায় অনু আর যেতে পারেনি, গেস্ট হাউসেই রয়ে যায়। আর আমি বেরিয়ে পড়ি বাবা মায়ের সঙ্গে। সেই সময় রনি তো ওর কিছু একটা কাজ আছে বলে ওর যাওয়াটা ক্যান্সেল করে গেস্ট হাউসে ফিরে আসে। আমি তখনই বুঝতে পেরেছিলাম ওর উদ্দেশ্য ভালো নয়। গেস্ট হাউসে যেহেতু একা অনু রয়েছে, তাই রনি গেস্ট হাউসে ফিরে এসে অনুর কোনো ক্ষতি করতে পারে। তাই সেদিন আমি আমার মা আর বাবাকে প্রথমবার রনিতের কথা বলে গেস্ট হাউসে ফিরে আসার জন্য বলি। অনুর মামা, মামিমা এবং ছোট ভাই আরাকুতে বেড়াতে চলে যায় বাকি সকলের সঙ্গে। কিন্তু আমার যেন কিছুতেই মন সায় দিচ্ছিল না। তারপর আমরা যখন ফিরে আসি, তখন গেস্ট হাউসে আমরা যা দেখি তাতে আমাদের হাড় হিম হয়ে যায়। আমরা ফিরে এসে দেখি আমার সন্দেহই সঠিক। রনি গেস্ট হাউসে ফিরে এসে অনুর উপরে ভয়ঙ্কর শারীরিক নিগ্রহ করেছে। এমনিতে ওর শরীর খারাপ ছিল, আর তার ওপর ওই ঘটনায় ও শারীরিক এবং মানসিক দুভাবেই ভয়ঙ্কর ভেঙে পড়েছে।
আর সেই সময় যদি হঠাৎ করে আমরা ফিরে না আসতাম, তবে হয়তো রনিত সেই দিন ওর কুকর্মের প্রমাণ লোপ করার জন্য অনুকে শেষ করে দিত। তবে আমরা এসে যাওয়ায় সেটাও পারে না। তবে সেদিন রনিতের চোখের মধ্যে একটা ভয়ঙ্কর আক্রোশ দেখেছিলাম আমি। অনু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলে রনিত ঘর থেকে বের হয়ে যায়। তারপর রাত্রে বাকি সকলের ফিরে আসলে আমার বাবা সকলকে সেই রনিতের কাণ্ডের কথা জানায়। তবে তারপরে পরিস্থিতি হয় আরও ঘোরানো। রনিতের বাবা সুদর্শন সরকার অত্যন্ত পয়সাওয়ালা প্রভাবশালী মানুষ। তিনি তার ছেলের কুকর্মের জন্য অনুতপ্ত হওয়ার পরিবর্তে টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করতে চান। বারবার জোর করতে থাকেন আমরা যেন কাউকে কিচ্ছু না জানাই। আর তার পরিবর্তে উনি আমাদের প্রচুর টাকা দেন। জানেন তো স্যার, আমাদের তো আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, তাই আমার বাবা মিস্টার সরকারের প্রস্তাবে রাজি হয়ে যান। কিন্তু সেই মুহূর্তে প্রতিবাদ করি আমি কিছুতেই অনুর উপর হওয়া এই অত্যাচার মেনে নিতে পারছিলাম না। আমি মনে প্রাণে চেয়েছিলাম রনিতের অপরাধের জন্য উপযুক্ত শাস্তি সে যেন পায়। ডক্টর সেনগুপ্ত মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকেন ঝিলমিলের কথা। অনিন্দিতার কাউন্সেলিং করে উনি একথা বুঝতে পেরেছিলেন এই পাহাড় ঘেরা সবুজ উপত্যকায় ওর সাথে এমন কিছু একটা ঘটেছে যেটা ও মন থেকে ভুলতে পারেনি। সেটা খোঁজার উদ্দেশ্যেই ওনারা এই ভাইজ্যাগ আসেন। তাই উনি ঝিলমিলের কথা খুব মন দিয়ে শুনতে থাকেন। আচ্ছা, তারপর কি হলো? আমার সেই জেদটাই সেদিন আমার কাল হয়েছিল। আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি আমার অজান্তে আরও একটা পরিকল্পনা ওনাদের মধ্যে আছে রনিতকে বাঁচাবার জন্য। ওরা বেশ বুঝতে পেরেছিল আমাকে যদি ওরা বাঁচিয়ে রাখে তাহলে আমি রনিতের বিরুদ্ধে মুখ খুলবই। তাই সেদিন রাতের অন্ধকারে ওরা আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আর আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে রনিত আর ওর বাবা মিস্টার সরকার আমাকে খুন করে ওই বাগানে নিয়ে এসে একটা ভারী পাথর দিয়ে আমার মাথায় আঘাত করে। খুন করার কথাটা শুনে সচকিত হয়ে ওঠেন ডক্টর সেনগুপ্ত আর নিজের অজান্তেই বলে ওঠেন, তারপর আমার দেহটা একটা কাঠের বাক্সের মধ্যে ভরে ওই পুরনো গোডাউনের মাটি খুঁড়ে তার তলায় পুঁতে দেয়। আর ওখানে উপস্থিত সকলকে টাকার বিনিময় কিনে নিয়েছিল মিস্টার সরকার। তারা কেউ সেদিন প্রতিবাদ করেনি। তবে আমি তাদের কাউকে ছাড়িনি। তাদের প্রত্যেককে আমি একরকমভাবে খুন করেছি। এই যারা সমর্থন করেছিল তারা তো আরেক রকম। আসল দোষী তো রনি। তার কি হলো? এই প্রথমবার রনিতের কথা শুনে একটা ভয়ঙ্কর পৈশাচিক হাসি হেসে উঠল অনিন্দিতা। রনিত, তাকে তো আমি সেদিন রাতেই শেষ করে দিয়েছিলাম। পরদিন ভোরে তার মৃতদেহ পাওয়া যায় সমুদ্রের পাড়ে। তবে রনিতকে আমার বশে আনার জন্য আমার দরকার ছিল একটা রক্ত মাংসের শরীর। আর সেই ব্যাপারে অনু আমাকে সাহায্য করে, কারণ আমরা বুঝতে পেরেছিলাম আমাদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ আমাদেরকেই করতে হবে। আর কেউ আমাদের হয় রনিতকে শাস্তি দেবে না। সবই তো বুঝলাম, তবে তোমার বাবা মা তারা কি জানতেন না তোমার সেই পরিণতির কথা? সব জানতো আমার মা বাবা। কয়েক লক্ষ টাকা নিয়ে সেই রাত্রেই গেস্ট হাউস ছেড়ে চলে যায় ওরা, আমাকে ওখানে একা ফেলে রেখে। বলতে পারেন যে টাকার বিনিময়ে আমাকে মৃত্যুর মুখে ফেলে রেখে ওরা পালিয়ে গেছিল। আচ্ছা ঝিলমিল, আমি তোমায় একটা শেষ প্রশ্ন করতে চাই। তুমি তো অনিন্দিতার মাধ্যমে তোমার যাদের ওপরে রাগ ছিল তাদের প্রত্যেকের ওপর প্রতিশোধ নিয়েছ, কিন্তু এটা করতে গিয়ে তুমি নিজেও তো শান্তি পাওনি। এবার চিৎকার করে ওঠে ঝিলমিল।
না পাইনি। আমার আর অনিন্দিতার উপর যারা সেদিন এত অমানবিক অত্যাচার করেছিল তাদের সুস্থ স্বাভাবিক ঘুরে বেড়াতে দেখতে আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আমি তাই তাদের খুন করেছি, তাদের উপযুক্ত শাস্তি দিয়েছি। কিন্তু এই শেষ কোথায় ঝিলমিল? জানেন ডক্টর, আমি এতদিন ধরে আমার প্রতিহিংসা সম্পূর্ণ করলেও অপেক্ষা করে থেকেছি মনোর জন্য। আমি চেয়েছিলাম অন্য একবার অন্তত সেই আগের জায়গায় ফিরে আসুক যেখানে ওর সাথে আমার দেখা হয়েছিল। আজ উনি ফিরে এসেছে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমি এখন শুধু একটু শান্তিতে ঘুমোতে চাই। এতক্ষণ অনিন্দিতা সেই ঘরের দরজা ধরে দাঁড়িয়ে কথা বললেও ডক্টর সেনগুপ্ত দেখতে পান এবার যেন অনিন্দিতার পা একটু টলে যায়। অনেক পথশ্রমে ও আজ ক্লান্ত হয়ে পড়েছে। আর ডক্টর সেনগুপ্তর নির্দেশ অনুসারে প্রলয় তখনই ছুটে গিয়ে অনিন্দিতাকে ধরে ফেলে যাতে ও মাটিতে না পড়ে যায়। একটা চেনা পরিচিত হাতের স্পর্শ পেয়ে অনিন্দিতা ওর শরীরটা ছেড়ে দেয় প্রলয়ের কাঁধের ওপর। কিন্তু ততক্ষণে প্রলয়ের চোখে মুখে ভয় এবং বিষণ্ণতা ছড়িয়ে রয়েছে। ও যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না এতক্ষণ ও যা যা শুনেছে। স্যার, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি দয়া করে আমাকে... প্রলয়, তুমি এক্ষুনি ওকে তোমার ঘরে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। এখন এত কথা বলে সময় নষ্ট করো না। ওরা সেই পুরনো স্টোররুম থেকে হেঁটে এগিয়ে আসলে ডক্টর সেনগুপ্ত কয়েক মুহূর্তের জন্য ওখানেই দাঁড়িয়ে থাকেন। উনি পরিষ্কার দেখতে পান যেখানে এতক্ষণ অনিন্দিতা দাঁড়িয়েছিল সেখানে একটি 13 বছরের মেয়ের ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আর তখনও অনিন্দিতার দিকে এক দৃষ্টিতে সে তাকিয়ে। তবে এতক্ষণ অনিন্দিতার চোখে মুখে যে প্রতিহিংসার ছাপ ডক্টর সেনগুপ্ত দেখেছে, এখন সেই মেয়েটির চোখে সেই ছাপ নেই। ওনার বুঝতে অসুবিধা হয় না ঝিলমিলের প্রতিশোধ সম্পূর্ণ করার জন্য ওর যে মানব শরীরের প্রয়োজন ছিল তা ও সম্পূর্ণ করেছে অনিন্দিতার মাধ্যমে। কিন্তু এরপর আর কেউ বাকি নেই। তাই হয়তো ঝিলমিল আর কোনোদিন অনিন্দিতার কাছে ফিরে আসবে না। এবার তাকে পাড়ি দিতে হবে একটা নতুন আলোর পথে, মুক্তির পথে। মিনিট 15 মধ্যে ডক্টর সেনগুপ্ত এসে ঢোকেন প্রলয়দের ঘরে। অনিন্দিতা তখন বিছানায় শুয়ে প্রায় অচেতন। ডক্টর সেনগুপ্ত জানেন ওর মনের প্রতিচ্ছবি বুঝতে গেলে ওকে এক্ষুনি একবার কাউন্সেলিং করতে হবে। আর সেই মতোই নিজেকে প্রস্তুত করেন উনি। অনিন্দিতা, অনিন্দিতা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কিছুক্ষণ পরে বন্ধ চোখের মধ্যে আইবলগুলো কিঞ্চিত কেঁপে ওঠে অনিন্দিতার। ডক্টর সেনগুপ্ত বুঝতে পারেন আস্তে আস্তে রেসপন্স করার চেষ্টা করছে অনিন্দিতা। তখনই তিনি আবার বলেন, অনিন্দিতা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি বলতে পারবে তোমার আসল পরিচয় কি? ধীরে ধীরে ঠোঁটটা কেঁপে ওঠে অনিন্দিতার। খুব জড়ানো গলায় ধীরে ধীরে ও বলে, আমি আমি অনিন্দিতা সেন, প্রলয় সেনের স্ত্রী। আমি আমি কলকাতার একটা কলেজে অধ্যাপনা করাই। ডক্টর সেনগুপ্তর মুখে এবার হাসি ফুটে ওঠে। উনি বুঝতে পারেন ঝিলমিল সত্যিই অনিন্দিতাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, এই পুরো ঘটনাটা আমাদের বিজ্ঞান মানতে চাইবে না, আইন মানতে চাইবে না। সে তার মতোই সিদ্ধান্ত নেবে। কিন্তু ওনার স্বস্তি এই যে এই অসুস্থ অনিন্দিতাকে সুস্থ করার পণ নিয়ে উনি ভাইজ্যাগ এসেছিলেন, সেই কাজ সম্পূর্ণ হয়েছে। এবার কলকাতায় ফেরার পালা। শুনছিলেন আলোয় ফেরা, কলমে শিবাঙ্কন। আমাদের আজকে গল্প পাঠে ছিল সৌরভ। অন্যান্য চরিত্রে সায়ন্তন, প্রীতম, সুপ্রজা, প্রভাকর, তৃষা, দুর্বা এবং আমি আর্য।
তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প নিশ্চয়ই জানাবেন। আমাদের কীভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই আছে, এবং তার সাথে যদি আপনি চান আমাদের জয়েন করতে, তাহলে আমাদের মেম্বারশিপ প্ল্যানস আপনার জন্য খোলা আছে। আপনি চাইলে আমাদের জয়েন করতে পারেন এবং সদস্য হতে পারেন আমাদের এই বড় পরিবারটা। অনেক ধন্যবাদ আমাদের গল্পটি পুরোটা শোনার জন্য। তাহলে সামনের সপ্তাহে আপনার সাথে আবার দেখা হচ্ছে। খুব ভালো থাকবেন। শুভরাত্রি।